স্তরে যে সিদ্ধান্ত তা একটু সময়ে একটু দেখে নেওয়া উচিত ছিল। সন্দেশখালীর এই স্টিং অপারেশনের ভিডিও আসার পর আজকে শাহজাহানের পাশে দাঁড়ালেন বিমান বন্দ্যোপাধ্যায়, প্রায় স্বতঃপ্রণোদিত ভাবেই বললেন যে মানে এইটা একটু হঠকারিতা হয়ে গেছে ইত্যাদি এরকম। দেখুন, একটা কথা খুব স্পষ্টভাবে বলা প্রয়োজন। অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং বিমান বন্দ্যোপাধ্যায় আমাদের দলের দুই সিনিয়র নেতৃত্ব, তারা যা বলেছেন তার উপরে আমি কোনো মন্তব্য করব না, কারণ তারা নিশ্চিতভাবেই তাদের কথাটা সমস্ত দিক ভেবেচিন্তে বলা। আমি আবার বলছি যে সন্দেশখালীতে যেটুকু যা প্রবলেম ছিল সেগুলো মূলত জমি কেন্দ্রিক, কিন্তু যে অভিযোগ এবং কলঙ্কের পাহাড়টা অভিযুক্তদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছিল সেটা নারী নির্যাতন কেন্দ্রিক। এবং আমরা প্রথম থেকে বলছি এগুলো মিথ্যা, এগুলো সাজানো, এগুলো নাটক, এগুলো চক্রান্ত, এগুলো ষড়যন্ত্র। এখন এই ভিডিওটা, এই ষড়যন্ত্রের স্বীকারোক্তির ভিডিওটা সামনে এসে যাওয়ার পর দেখা যাচ্ছে যে যার বা যাদের যাদের বিরুদ্ধে এই অভিযোগের পাহাড়টাকে তৈরি করা হয়েছিল, জনগণকে প্রভাবিত করা হয়েছিল, নেতিবাচক মহল তৈরি করা হয়েছিল, সেই অভিযোগগুলো অর্থাৎ নারী নির্যাতনের অংশটা সেটা সর্বৈব মিথ্যা। অর্থাৎ যেটা আমরা প্রথম থেকে বলে এসেছিলাম সেই বক্তব্যটাই মান্যতা পেয়েছে। অর্থাৎ কোথাও কোনো অভিযোগ, এটা বহু জায়গায় বহু এলাকায় কিছু অভিযোগ থাকে, জমি বাড়ি এসব নিয়ে ইত্যাদি ইত্যাদি, এর মধ্যে স্থানীয় কিছু রসায়ন, স্থানীয় কিছু সমীকরণ কাজ করে, কিন্তু তার মানে এই নয় যে তারা এইভাবে নারী নির্যাতনের সঙ্গে যুক্ত। এই যে দিনের পর দিন, রাতের পর রাত, বছরের পর বছর এইভাবে নারী নির্যাতন হলো আর সেটা পৃথিবীর কেউ আজকের দিনে জানলো না, এসব অবাস্তব গল্পগুলো যারা তৈরি করেছিল তাদের চক্রান্তটা ফাঁস হয়ে গিয়েছে। সেই কারণে তার পরিপ্রেক্ষিতেই অভিষেক বন্দ্যোপাধ্যায় বা বিমান বন্দ্যোপাধ্যায় যা বলেছেন তার মূল কথা হলো সেই তো দেখা যাচ্ছে যে নারী নির্যাতনের অভিযোগগুলো অসার, মিথ্যা এবং আমাদের বিরুদ্ধে চক্রান্ত ছিল। আমি যা বলার এ বিষয়ে বলে দিয়েছি। এই প্রসঙ্গে বলছি যে ভিডিও ভাইরাল হয়েছে, তারপরে সন্দেশখালীতে আজকে একজন মহিলা, সাধারণ মহিলা, সে প্রকাশ্যে দাবি করছে তাদেরকে দিয়ে সাদা কাগজে সিগনেচার করানো হয়েছিল এবং তাদেরকে বলা হয়েছিল যে মহিলা কমিশন গিয়েছে তাদের অভিযোগ জানাতে, তাদের জমি সংক্রান্ত অভিযোগ ছিল, কিন্তু তারা সিগনেচার করে সাদা কাগজে পরবর্তী দেখা যাচ্ছে সেই সিগনেচারের প্রেক্ষিতে তাদের ধর্ষণ অভিযোগ লেখানো হয়ে গেছে। আমরা তো এই কথাটা বারবার বোঝাতে চাইছি এবং প্রথম দিন থেকে যখন বলেছি, তখন আমরা যখন বলেছি যে নারী নির্যাতনের অভিযোগ মিথ্যা, নাটক, কুৎসা করা হচ্ছে, তখন তো আমাদের সমালোচনা করেছেন বিরোধীরা। একটা যুক্তি, সেটা হচ্ছে আজকালকার দিনে যাদের হাতে ফোন, আধুনিক ফোন, ক্যামেরা, সোশ্যাল মিডিয়া, সেখানে রাতের পর রাত কোনো এলাকায় সিনেমার গল্পের মতো নারী নির্যাতন চলছে, সব যে ধরনের ভয়ঙ্কর ঘটনা তৈরি করে স্ক্রিপ্টেড ঘটনা বর্ণনা দেওয়ানো হচ্ছে, এগুলো কি সম্ভব? এটা হতে পারে যে সেই এলাকার সিপিএম জানলো না, বিজেপি জানলো না, কংগ্রেস জানলো না, পৃথিবীর কেউ জানলো না, নাগরিকরা জানলো না, অথচ হয়েছে? আমরা বলেছি কারুর কোনো অভিযোগ থেকে থাকলে, কিছু অভিযোগ জমি সংক্রান্ত ছিল, আইন মতো প্রশাসন, সরকার ব্যবস্থা নিয়েছে, কিন্তু তার সঙ্গে নারী নির্যাতনের কোনো সম্পর্ক নেই। আজকে দেখা যাচ্ছে যে বিজেপির নেতা গঙ্গাধর কয়াল বলছেন টাকার বিনিময়ে কে বা কারা তাদেরকে সমস্ত এইসব তারা করিয়েছেন। আরো অভিযোগ আসছে, মহিলারা প্রকাশ্যে বলছেন সাদা কাগজে সই করিয়ে নেওয়া হয়েছিল, পরে সেখানে অন্য বয়ান লিখিয়ে বাজার গরম করা হয়েছে। এসব টাকা পয়সা চক্রান্ত, এইসব কাজগুলো করা হয়েছে। এবং অমিত শাহ, কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি তার দীর্ঘ বক্তৃতাতেও কিন্তু একবারও বলেননি যে ভিডিওটার মান্যতা তিনি দিচ্ছেন না। অর্থাৎ অমিত শাহ কিন্তু নিজে একবারও বলেননি বা বলতে পারলেন না যে চক্রান্ত ফাঁসের যে ভিডিওটা সামনে এসছে, গঙ্গাধর কয়ালের স্বীকারোক্তির যে ভিডিও সামনে এসছে, তার মান্যতা তিনি অস্বীকার করছেন,
এরকম কোনো বিবৃতি দিলেন না। ফলে এটা ক্রমশ এক একটা পাতার পর পাতা উল্টাচ্ছে এবং একের পর এক ঘটনা সামনে প্রমাণিত হয়ে যাচ্ছে যে নারী নির্যাতনের গল্পটাকে তৈরি করে তৃণমূল কংগ্রেসকে বদনাম করে সরকারকে বেইজ্জত করার যে গভীর চক্রান্ত, বাংলাকে বদনাম করা, বাংলার মা বোনেদের, সন্দেশখালীর মা বোনেদের অসম্মান করে সস্তা রাজনীতির চেষ্টা করা, এই চক্রান্তটা ক্রমশ ফাঁস হয়ে যাচ্ছে। বলছি, কালকে সুপ্রিম কোর্টের রায়ের পরও আজকে শুভেন্দু অধিকারী বলছেন যে আমরা চাই যে 22 সালের 5ই মে ক্যাবিনেটে যারা ছিল তাদের প্রত্যেকে জেলে যাবে। আসলে গতকাল সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী রায়ের আগে যারা পৈশাচিক নৃত্য করছিলেন, সেটা বিজেপির নেতা শুভেন্দু অধিকারী বলুন বা সিপিএম এর বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলুন বা যারাই বলুন, যারা নৃত্য করছিলেন যে এত হাজার লোকের 26,000-এর চাকরি খেয়ে তার উপর দাঁড়িয়ে এলোমেলো করে দেওয়া লুটে পুটে খাইয়ে রাজনীতি হবে, সুপ্রিম কোর্টের রায়তে তাদের এই পৈশাচিক উল্লাস থেমে গিয়েছে। ফলে তারা তাদের মতো করে আদালত প্রসিডিংস ব্যাখ্যা করছেন। তাদের তো দু একজন বিচারপতিকে দেখে অভ্যাস, যারা কলকাতা হাইকোর্টে বসে তাদের পছন্দ মতো রাজনৈতিক কথা বলছিলেন, পরবর্তীকালে গিয়ে বিজেপির প্রার্থী হচ্ছেন, এই বিচারপতি দেখে অভ্যাস। কিন্তু সুপ্রিম কোর্ট যখন আইনে চোখ দিয়ে দেখেছে, সুপ্রিম কোর্ট বলেছে পরবর্তী শুনানি পর্যন্ত কারুর চাকরি যাবে না, এতে হতাশ হয়ে গিয়েছে। ওরা চাকরি খাওয়ার রাজনীতি করে ভোটের কুৎসিত প্রভাব ফেলার চেষ্টা করছিল, চক্রান্ত করছিল, সেটা ধাক্কা খেয়েছে। তাই এখন আনুষঙ্গিক বড় বড় কথা বলে নাটক করে ইস্যুটাকে জিয়ে রাখার জন্য, মুখ রক্ষার জন্য এই চেষ্টা করে যাচ্ছে, আজে বাজে কথা বলে যাচ্ছে। আর একটা বলছেন যে কালকে যে তৃতীয় দফা পর্যন্ত ভোট হয়েছে তাতে প্রশান্ত বলছেন বেশি হেরে ভোট হয়ে গেছে, বাকি দফাগুলো তো দফা রফা হয়ে যাবে। আমি আবার বলছি, লিখে রেখে দিন, পশ্চিমবঙ্গে 42টি আসনের মধ্যে 30 থেকে 35টি আসন তৃণমূল কংগ্রেস পেতে চলেছে। 1, মমতা বন্দ্যোপাধ্যায়ের পরের পর সভা এবং জনসমুদ্র। 2, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরের পর কর্মসূচি এবং জনসমুদ্র। 3, লক্ষ্মীর ভাণ্ডার এবং 100 দিনের টাকা দেওয়া থেকে শুরু করে রাজ্যের একের পর এক উন্নয়ন এবং সামাজিক কর্মসূচিতে মানুষের উপকৃত হওয়া। এবং 4, দিল্লির নেতৃত্বের বঙ্গ বিরোধী রাজনীতি এবং কুৎসা, তার প্রতিবাদ। এই 4টে ফ্যাক্টরে ভোট হচ্ছে, বিপুল সুইং হচ্ছে। মুখ্যমন্ত্রীর উন্নয়নে আস্থা রেখে মা বোনেরা উজাড় করে ভোট দিচ্ছেন তৃণমূল কংগ্রেসকে এবং 30 থেকে 35টি আসন তৃণমূল কংগ্রেস এবার লোকসভায়। লিখে রেখে দিন, তৃণমূল কংগ্রেস লোকসভায় এককভাবে অন্তত 3য় বৃহত্তম দল হতে চলেছে। বিকল্প সরকার যখন গঠন হবে তার নিয়ন্ত্রকের ভূমিকায় থাকবে তৃণমূল কংগ্রেস। মুর্শিদাবাদে ভোট পরবর্তী হিংসার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে উঠেছে। গুলিতে, মানে ওই ছাত্রা গুলি, যেটা সেখানে 3 জন শিশু আহত হয়েছে, মাথা পেটেছে সিপিএম কর্মী, একাধিক মারধরের অভিযোগ সিপিএম করছে। তৃণমূল কংগ্রেস কোনো অবস্থায় কোনো রকম অশান্তিতে যুক্ত নয়। আমরা উন্নয়নের উপর দাঁড়িয়ে ভোট করছি। ফলে সেই জায়গায় সিপিএম, কংগ্রেস, বিজেপি হাতে হাত মিলিয়ে কোথাও কোথাও কিছু গন্ডগোল করার চেষ্টা করছে। অধিকাংশ জায়গাতেই মানুষ এবং পুলিশ প্রশাসন প্রতিহত করছে। বিচ্ছিন্নভাবে 2-1টি খারাপ ঘটনা তারা ঘটাচ্ছে। আমরা আশা করব তারা সস্তা রাজনীতির জন্য এই ধরনের ঘটনাগুলো ঘটাবেন না। আমি বলেছি অন্তত 3য়, অন্তত এককভাবে আগামী লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস সারা দেশের মধ্যে অন্তত 3য় বৃহত্তম দল হবে এবং যে বিকল্প সরকার গঠন হতে চলেছে তাতে নিয়ন্ত্রকের ভূমিকা পালন করবে। একটা হচ্ছে অর্জুন সিং, ওখানে
যে মাঠে প্রধানমন্ত্রী আসবে বলে শোনা যাচ্ছে সেখানে নাঙল দিয়ে চষে দেওয়া হয়েছে এমন অভিযোগ আসছে, এবং সেখানে অনেক মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সাম্প্রতিক কথা বলেছেন। দেখুন, প্রধানমন্ত্রী তো সভা করছেন, প্রধানমন্ত্রী আসবেন, লোকসভা ভোট, ওনাকে তো এই ভোট টোটের সময় দেখা যায়, এমনিতে তো বাংলায় উনি আসেন না। একবার প্রচারে আসবেন, পরাজিত হবেন, আবার প্রচারে আসবেন পরের ভোটের সময়। তো এত প্রচার করেছেন, আবার করবেন, তার জন্য কেন আলাদা করে তৃণমূল কংগ্রেস তাকে ঠেকাবার বা অমুক করবার ব্যবস্থা করবে? এই ধরনের অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন, সত্যের অপলাপ। আরেকটা হচ্ছে, আজকে দেব অভিযোগ করছেন যে 10 থেকে 20 তারিখের মধ্যে কেশপুরে নিজেদের লোককে ফোন করে রাজনীতি করার একটা ষড়যন্ত্র করছে বিজেপি, হারবে জেনে বিজেপি প্রার্থী এবং তার দলবল এইসব কোনো ষড়যন্ত্র। দেব যে অভিযোগ করেছেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গুরুতর অভিযোগ। পুলিশ প্রশাসনের সমস্ত রকম চোখ কান খুলে রাখা উচিত। দেব এতদিন ওখানে রয়েছেন, দেব ওখানকার সাংসদ, সমাজের বিভিন্ন অংশের মানুষের সঙ্গে দেবের যোগাযোগ, ফলে কোনো সূত্র থেকে দেব এরকম ভয়ঙ্কর কোনো ষড়যন্ত্রের খবর পেতেই পারেন, এবং তিনি সেটা সর্বসমক্ষে জানিয়ে দিয়েছেন, যাতে সবাই এই ধরনের খারাপ ঘটনা যাতে না ঘটে, যাতে বিপক্ষ প্রাণের বিনিময়ে কোনো রাজনীতি করে তৃণমূলকে অস্বস্তিতে ফেলার খেলা না খেলে, দেব সেটা সর্বসমক্ষে এনে দিয়েছেন। এটা দেবকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। বাকিটা নিশ্চিতভাবে যারা এইসব ষড়যন্ত্র করছেন তারা এসব থেকে বিরত থাকবেন এবং পুলিশ প্রশাসনও সমস্ত রকমভাবে চোখ কান খোলা রাখবেন। আজকে তেলেঙ্গানায় নরেন্দ্র মোদী একটা ইন্টারেস্টিংলি কথা বলেছেন রাহুলকে উদ্দেশ্য করে। বলছেন যে আম্বানি আদানির সঙ্গে যোগ সাজসের যে অভিযোগে তিনি সরব হয়ে বলছেন যে 5 বছর ধরে আপনারা আম্বানি আদানিকে আক্রমণ করে যাচ্ছিলেন, ভোট ঘোষণার পর চুপ হয়ে গেলেন কেন? কি চুক্তি হয়েছে গোপনে? কত টাকা নিয়েছেন? কত কালো টাকা পেয়েছে কংগ্রেস? হঠাৎ আম্বানি আদানিকে আক্রমণ করা কেন বন্ধ করে দিলেন? এটা মোদী বলছেন রাহুল গান্ধীকে উদ্দেশ্য করে। এটা এক দিশাহারা প্রধানমন্ত্রীর পরাজয় নিশ্চিত জেনে দিশাহারা আর্তনাদ বলে মনে হচ্ছে। তার কারণ হচ্ছে, যদি এই কালো টাকার হিসাব প্রধানমন্ত্রী চান যে অমুক ব্যক্তি বা অমুক দল আপনারা কত কালো টাকা নিয়েছেন, তার জন্য তো সিবিআই আর ইডিটা আপনার হাতে রয়েছে। আপনি এরকম বাজার গরম করছেন কেন? তো আপনি সিবিআই পাঠাবেন, আপনি ইডি পাঠাবেন। আপনি তো গতকালও দেশের আরেক প্রান্তে বললেন, পশ্চিমবঙ্গে এসে বললেন যে এজেন্সি সমস্ত কালো টাকা উদ্ধার করছে। তো আপনার হাতে, আপনার সরকার, সিবিআই ইডি আপনার কাছে, তো আপনি কেন জিজ্ঞাসা করছেন যে অমুক দল বা অমুক ব্যক্তি, রাহুল গান্ধী বা কংগ্রেস, তারা কত কালো টাকা নিয়েছে? বাস্তব হচ্ছে, রুটি কাপড়া और মাকান এই ইস্যুতে সারা দেশে বিজেপি পিছিয়ে পড়ছে, পরাজয় নিশ্চিত। সেই কারণে নজর ঘোরানোর জন্য এই ধরনের বিভ্রান্তিকর কথাবার্তা জানিয়ে তাদেরই, এই যে অমিত শাহ যখন বলেন অনুপ্রবেশ ঘটছে কেন, আরে ভাই, অনুপ্রবেশ রোখার দায়িত্ব তো বিএসএফ এর। আপনি কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী, আপনার দায়িত্ব। আপনি কাকে প্রশ্ন করছেন? এ তো প্রধানমন্ত্রী সেই আত্মঘাতী গোল করছেন। কত কালো টাকা দিয়েছেন এটা কে ধরবে? এ তো ধরবে সিবিআই আর ইডি। তার মানে ধরতে পারেনি। যদি কালো টাকা যেত প্রধানমন্ত্রীর কাছে, যদি এর কোন সূত্র মারফত প্রধানমন্ত্রীর এই সন্দেহের উদ্রেক যখন ঘটেছে, তাহলে নিশ্চয়ই সিবিআই আর ইডির কাছেও খবর পৌঁছেছিল। তা সিবিআই আর ইডি তো ধরতে পারেনি, এরকম খবর ব্রেকিং নিউজ এখনো আসেনি। তাহলে বিরোধী দল যারা বিজেপির বিরোধিতা করছে, কোথাও কংগ্রেস, পশ্চিমবঙ্গে তৃণমূল বা যেখানে যারা করছে, তাদেরকে এই ধরনের কুৎসিত আক্রমণগুলো কেন করছেন আপনি? কখনো কখনো সিবিআই ইডি পাঠিয়ে করছেন, আবার কখনো আপনার হাতে সিবিআই ইডি, অথচ না পাঠিয়ে একটা আন্তাবড়ি কথা বলে দিয়ে উন্নয়নের ব্যর্থতা থেকে নজর ঘোরাতে চাইছেন। আরো ইন্টারেস্টিংলি যে একটা সময় আদানির সঙ্গে মোদীকে একসঙ্গে করে বিরোধীরা আক্রমণ করতেন, আজকে মোদী সরাসরি রাহুল গান্ধীকে আক্রমণ করছেন যে আদানি আম্বানির সঙ্গে নিশ্চয়ই গোপনে কোনো চুক্তি হয়েছে, হঠাৎ করে আপনি আক্রমণ। এটা সম্পূর্ণ নরেন্দ্র মোদীর নিজের ব্যর্থতা থেকে
পরাজয় নিশ্চিত, রুটি কাপড়ার মাকান, মানুষের ভালো মন্দ, দেশের অর্থনীতি ডুবছে, সমাজ ডিস্টার্বড, সেই জায়গায় দাঁড়িয়ে বিভ্রান্তি তৈরির জন্য এই কথাগুলি বলেছেন। যখন বারবার অভিযোগ উঠেছে এই আদানির সঙ্গে প্রধানমন্ত্রীর সম্পর্ক কি, তখন তো তিনি কোনো উত্তর দেননি, সাংবাদিক বৈঠক করেননি, সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেননি, উল্টে মহুয়া মৈত্রর কণ্ঠরোধ করার চেষ্টা করেছিলেন। কণ্ঠরোধ করার চেষ্টা হয়েছে। ফলে এখন এই নাটকটা করে একটা নন ইস্যু সামনে আনছেন। আসল ইস্যু রুটি কাপড়া আর মাকান, উনি চাইছেন নন ইস্যুতে একটা তরজা চলুক, কিন্তু তরজাটা চলবে উনি রুটি কাপড়া আর মাকান দিতে ফেল করেছেন নরেন্দ্র মোদী, আর উনি চাইছেন ঘুরিয়ে দিতে। তো ওনাকে এই প্রশ্নের উত্তর দিতে হবে যে আপনি আজকে বলছেন আদানি আম্বানি কত দিয়েছে, তো আপনি তো সমস্ত স্বচ্ছতা আনার জন্য ইলেকশন বন্ড করেছেন, ইলেকটোরাল বন্ড করেছিলেন। যদি তার বাইরেও আপনি বলছেন কালো টাকা, তাহলে আপনার সিবিআই ইডি কি করছে? তাহলে তো নরেন্দ্র মোদী যান সিবিআই আর ইডিতে আগে নিজে স্টেটমেন্ট দিন, স্টেটমেন্ট রেকর্ড করান। হাওয়ায় বলছেন কেন? আজকে দেশের প্রধানমন্ত্রী যদি অন্যের দিকে তাকিয়ে কালো টাকা নিয়ে অভিযোগ করেন, তাহলে নরেন্দ্র মোদী আগে সিবিআই আর ইডিতে গিয়ে নিজে স্টেটমেন্ট রেকর্ড করান। আপনার কাছে কি তথ্য আছে আপনি সেইটা বলুন। আপনি তার বদলে হাওয়ায় ছড়িয়ে দিচ্ছেন কেন?